বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা। জুলাই আন্দোলনে হতাহতদের খসড়া তালিকা প্রকাশ, নিহত 858 ও আহত 11,500। যুগপৎ আন্দোলনে শরিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপাকে জনজীবন। পুঁজিবাজারে অস্থিরতায় নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা ও প্লেয়ারদের ভূমিকা আছে, জানালেন অর্থ উপদেষ্টা। এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের রাজ্যসভায় আলোচনা, নিরাপত্তা নিশ্চিতে ঢাকাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 20 ডিসেম্বর শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সাক্ষাৎকারে উপস্থাপক বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে না। দেশের তরুণ সমাজ ধর্ম নিয়ে নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়, আর এই তরুণরা বিশ্ব পরিবর্তন করতে পারে। এ সময় তিনি আরো বলেন, এটি শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না, বাংলাদেশ যা করেছে এটি তরুণরা কতটা শক্তিশালী এর একটি উদাহরণ। দ্য ইকোনমিস্টের 2024 সালের বর্ষসেরা দেশের খেতাব জিতেছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেয় ইকোনমিস্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এতে 858 জন নিহত এবং 11,551 জন আহতের নাম প্রকাশ করা হয়েছে। 21 ডিসেম্বর শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের খসড়া তালিকা দুটি আগামী 23 ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64 জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল কাজ করছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে 12 দলীয় জোটের সঙ্গে বসেছে বিএনপির লিয়াজো কমিটি। 21 ডিসেম্বর শনিবার বিকেল থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা এবং সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। যদি কোনো সিদ্ধান্ত আসে পরবর্তীতে জানানো হবে। তবে বৈঠক থেকে সামনের দিনে রাজনৈতিক কর্মসূচি কেমন হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন 12 দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, প্রথমে 12 দলীয় জোট, এরপর জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজো কমিটি। পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় উপকূল অঞ্চলে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। 21 ডিসেম্বর শনিবার সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজ ও জীবিকার প্রয়োজনের বাইরে বের হওয়া সাধারণ মানুষ। গোপালগঞ্জ, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় বৃষ্টির কারণে দিনমজুর রিকশা চালক ও ভ্যান চালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। শহরের মূল বাজারে ক্রেতাদের আনাগোনা কমে যাওয়ায় অনেক ক্ষুদ্র ব্যবসায়ীও বিপাকে পড়েছেন। লঘুচাপের প্রভাবে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, যার প্রভাবে দিনভর দেখা নেই সূর্যের। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই লঘুচাপের কারণে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম সহ দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এমন অবস্থার অবসান ঘটবে আগামী সোমবার 23 ডিসেম্বর। পুঁজিবাজার অস্থিরতার পেছনে নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা এবং প্লেয়ারদের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জেড ক্যাটাগরির শেয়ার কিনছেন যার কোনো অস্তিত্ব নেই, আবার শেয়ারের দাম কমে গেলে আন্দোলন করেন। আমি এর পক্ষে নই। 21 ডিসেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালামনাকে 6ষ্ঠ সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বলা হয়েছে তথ্য যা আছে তাই যেন প্রকাশ হয়। তিনি বলেন, এখানে কারচুপির কোনো ব্যাপার নেই। আমাদের ব্যাংকিং ও আর্থিক খাতের মতো পুঁজিবাজারের অবস্থাও একই রকমের।
বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আলোচনা হয়েছে ভারতের রাজ্যসভায়। ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে রাজ্যসভাকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। 20 ডিসেম্বর শুক্রবার রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব নাগরিকের, বিশেষত সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষার মূল দায়িত্ব সংশ্লিষ্ট দেশের সরকারের উপর নির্ভর করে। তিনি বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে ভারত আশা করে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার বরাতে প্রতিমন্ত্রী দাবি করেন, এবছরের 8 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে 2200টি সহিংসতার ঘটনা ঘটেছে। এছাড়া 2022 সালে 47টি এবং 2023 সালে 302টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা রেকর্ড হয়েছে। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।